হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্সে, তাদের আজকের মেজর পেপার 4-এর যে আলোচনার বিষয়টা আজকে আমাদের কাছে রয়েছে তোমাদের জন্য, সেটা হলো প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় যে দ্বন্দ্ব নীতি। ঠিক আছে, তো এই দ্বন্দ্ব নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হলো তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 5-এর টপিক থাকবে। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টে কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 1199, এবং মাইনার স্টুডেন্টদের জন্য সেটা করা হয়েছে শুধুমাত্র 699। এটা মনে রাখবা, তোমাদের এটা পুরো সেমিস্টারের সমস্ত সাবজেক্টের জন্য কোর্স ফি রাখা হয়েছে। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে আমাদের বিভিন্ন বিষয়ে, সেই কোর্সগুলো তোমরা অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো দ্বন্দ্বনীতি কী আছে। তো প্রাচীন ভারতের রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে দ্বন্দ্বনীতি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, তো দ্বন্দ্বনীতি একটি গুরুত্বপূর্ণ এবং মৌলিক ধারণা ছিল। কৌটিল্যের যে অর্থশাস্ত্র থেকে শুরু করে মহাভারত এবং মনুস্মৃতিতে এই দ্বন্দ্বনীতির বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়। ঠিক আছে, তো কৌটিল্যর যে অর্থশাস্ত্র এবং মহাভারত এবং মনুস্মৃতিতে কিন্তু এই দ্বন্দ্বনীতির ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। আচ্ছা, তো এর অর্থ এবং ব্যুৎপত্তি কী রয়েছে? ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থ বা সাধারণ অর্থ কী রয়েছে দেখো। দ্বন্দ্ব শব্দের আক্ষরিক অর্থ হলো লাঠি বা রাজদণ্ড, যা শক্তির প্রতীক। ঠিক আছে, দণ্ড বা যেটাকে আমরা সঠিক বা নর্মাল ল্যাঙ্গুয়েজে ভাষায় লাঠি বলে থাকি, যেটা কি শক্তির প্রতীক হিসেবে দেখা হয়েছে। আর নীতি অর্থ হলো পরিচালনা বা নিয়ম। ঠিক আছে, নীতি মানে হলো কোনো নিয়মকে আমরা নীতি বলে থাকি, আর দণ্ড বলতে এখানে লাঠিকে বোঝানো হয় নর্মাল সাধারণ অর্থে, বা যার এখানে প্রতীক হিসেবে ধরা হয়েছে, শক্তির প্রতীক হিসেবে লাঠিকে ধরা হয়েছে। সুতরাং দ্বন্দ্বনীতি বলতে বোঝায় সেই বিজ্ঞান বা নিয়মাবলী যার মাধ্যমে রাষ্ট্র তার শাসন ক্ষমতা বা বল প্রয়োগের শক্তি ব্যবহার করে সমাজের শান্তি এবং শৃঙ্খলাকে বজায় রাখার চেষ্টা করে। ঠিক আছে, দ্বন্দ্বনীতি হলো এমন একটা নীতি যেখানে সমাজ কি করে, সমাজ শক্তির প্রদর্শন করে বা শাস্তি প্রদান করে সমাজকে যেন সঠিকভাবে বা শান্তি এবং শৃঙ্খলভাবে চালানোর জন্য যে ব্যবস্থাগুলো করা হয়, সেটা সরকার বা সমাজ করে থাকে এই দ্বন্দ্বনীতির মাধ্যমে। আচ্ছা, এর দ্বন্দ্বনীতির লক্ষ্য বা উদ্দেশ্য কী ছিল দেখো। তো দ্বন্দ্বনীতির মূল লক্ষ্য কেবল শাস্তি দেওয়া ছিল না। ঠিক আছে, শুধু দ্বন্দ্বনীতি যে ওয়ার্ড মধ্যে যে দ্বন্দ্ব কথাটা বোঝাচ্ছে, তো এখানে দ্বন্দ্বনীতির মূল উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র শাস্তি দেওয়া ছিল না, বরং সমাজে সামগ্রিক কল্যাণ সাধন করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, কল্যাণ সাধনের জন্য যদি শাস্তি প্রদান করতে হয়, তাহলে অবশ্যই তারা সেটা প্রয়োগ করত। এর প্রধান কাজগুলি হলো যা আগে অর্জন করা যায়নি তা লাভ করা। ঠিক আছে, তো প্রথম যেটা তাদের লক্ষ্য ছিল, যে যেটা এখন পর্যন্ত তারা অর্জন করতে পারেনি, সেই জিনিসটাকে অর্জন করা ছিল তার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে বলা হয়েছে কি, যা লাভ করা হয়ে গেছে তাকে রক্ষা করা। ঠিক আছে, যেই জিনিসটা আমি লাভ করে ফেলেছি বা যেটাকে আমি উপার্জন করে ফেলেছি, সেটাকে আমি কিভাবে রক্ষা করে রাখবো। ঠিক আছে, তৃতীয় নম্বরে যা রক্ষা করা হয়েছে তা বৃদ্ধি ঘটানো এবং অর্জিত সম্পদ বা সমৃদ্ধিকে সৎ কাজে বা যোগ্য ব্যক্তিদের মধ্যে বন্টন করে দেওয়া। এবার যেই জিনিসটা আমি অর্জন করলাম এবং ওকে তারপরে কি করলাম, অর্জন করে রাখা, তারপরে রক্ষা করে রাখা এবং আস্তে আস্তে সেই সম্পদটার বৃদ্ধি ঘটানো, এবং বৃদ্ধি ঘটানোর পরে সেই সম্পদকে আমি কিভাবে সৎ কাজে লাগাবো বা কিভাবে আমি সৎ ব্যক্তিদের মধ্যে সেই সম্পদটাকে বন্টন করে দেব, এই যে চারটা
উদ্দেশ্য ছিল, এটাই ছিল দ্বন্দ্বনীতির প্রধান 4টা উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা, দ্বন্দ্ব এবং ধর্মের মধ্যে যে সম্পর্কটা কি, দেখো প্রাচীন ভারতীয় চিন্তাধারায় দ্বন্দ্ব ও ধর্ম একে অপরের পরিপূরক ছিল। কিভাবে? যেমন প্রথম যেটা বলা হয়েছে এখানে, মৎস্যন্যায় রোধ করা। দ্বন্দ্ব না থাকলে সমাজে মৎস্যন্যায় মানে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনি শক্তিশালীরা দুর্বলের ওপর অত্যাচার করে। এখানে দেখা হচ্ছে প্রাচীন কাল থেকেই এখন পর্যন্ত দুর্বল মানুষের উপর কিন্তু শক্তিশালী মানুষের অত্যাচার এখনো দেখা যায়। তো এই যে নীতিটা রয়েছে, এই নীতিটার হ্রাস বা বন্ধ করার ছিল তাদের প্রথম উদ্দেশ্য। এই পরিস্থিতি তৈরি হয়, দ্বন্দ্ব এই অরাজকতাকে রুখে দেয়। ঠিক আছে, রুখে দেয়, এই অরাজকতাকে শেষ করার জন্য বা এই অরাজকতা বন্ধ করার জন্যই কিন্তু এই দ্বন্দ্বনীতিটা গ্রহণ করা হয়েছিল। তারপরে রয়েছে কি, ধর্ম রক্ষা করা। দণ্ড নিজেই ধর্ম নয়। ঠিক আছে, এখানে দণ্ড দেওয়া বা শাস্তি দেওয়া কিন্তু এটা কোনো ধর্মের মধ্যে পড়ে না, কিন্তু ধর্মকে কার্যকর করার মাধ্যম, যে কোনো ধর্মকে কার্যকর যদি করতে হয় তাহলে কিন্তু দ্বন্দ্বনীতি আমাদেরকে প্রয়োগ করতে হয়। রাজা দ্বন্দ্বনীতির মাধ্যমে প্রজাদের নিজ নিজ কর্তব্য বা ধর্মকে স্থিত রাখেন। ঠিক আছে, দ্বন্দ্বনীতির মাধ্যমে রাজা কি হয়, প্রজাদের উপরে এই নিয়মগুলোকে ইসে করে এবং সেই নিজ নিজ কর্তব্য পালন করতে বাধ্য করেন। আচ্ছা, দ্বন্দ্বের প্রয়োগ এবং রাজার ভূমিকা। দেখো, দ্বন্দ্বনীতি প্রয়োগে রাজাকে অত্যন্ত সতর্ক থাকতে হতো। শাস্তির মাত্রা নিয়ে প্রাচীন শাসকদের স্পষ্ট নির্দেশনা ছিল। ঠিক আছে, দণ্ড দেওয়া, কোনো ব্যক্তির উপরে শাসনের জন্য তার উপরে দণ্ড দেওয়া বা শাস্তি প্রদান করা কিন্তু খুবই একটি সতর্কতার সাহায্যে রাজাদেরকে করতে হতো। ঠিক আছে, শাস্তির মাত্রা নিয়ে কতটা পরিমাণে শাস্তি, কেমন দ্বন্দ্বের জন্য কতটা শাস্তি দেওয়া হবে, তো এটা নিয়ে কিন্তু রাজারা খুবই সতর্ক ছিল। যেমন তীক্ষ্ণ দণ্ড, কি অতিরিক্ত কঠোর শাস্তি দিলে প্রজারা রাজার উপর ক্ষুব্ধ বা ভীত হয়। তীক্ষ্ণ দণ্ডটি কি, যখন কোনো প্রজাদের উপর খুব বেশি পরিমাণে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এক্ষেত্রে কি হয়, প্রজারা কিন্তু রাজার উপর ক্ষুব্ধ এবং ভীত হয়, মানে রাজাকে নিয়ে ওরা ভয় করে। ঠিক আছে, তারপরে যেটা মৃত্যুদণ্ড, খুব হালকা শাস্তি দিলে রাজাকে কেউ ভয় পায় না এবং অপরাধ বৃদ্ধি পায়। এবার কখনো কখনো দেখা যায় এমন কোনো অপরাধের জন্য রাজা যদি সেই অপরাধের পরিমাণ হিসেবে যদি কাউকে বাধা বা শাস্তি না দিয়ে থাকে, তাহলে কিন্তু রাজার প্রতি প্রজাদের ভয়টা অনেকাংশে কমে যায় এবং তারা আরও বড় বড় অপরাধ করতে শুরু করে। তো তার জন্য অনেক সময় মৃত্যুদণ্ড যেটা, এটাও কিন্তু দেয়া হয়ে থাকে, যাতে প্রজাদের রাজার প্রতি ভয়টা থেকে থাকে। ঠিক আছে, এবং তারা যেন কোনো ধরনের বড় ধরনের কোনো অপরাধ না করে থাকে, তার জন্য মৃত্যুদণ্ডটাও মাঝে মাঝে দেয়া হতো। তারপরে কি, যথার্থ দণ্ড, অপরাধ অনুযায়ী উপযুক্ত শাস্তি। অপরাধ অনুযায়ী মানুষদেরকে উপযুক্ত যে শাস্তি দেওয়া, এটাও প্রচলিত ছিল। একেই শ্রেষ্ঠ বলা হয়েছে, কারণ এতে প্রজারা রাজাকে শ্রদ্ধা করে এবং অনুগত থাকে। ঠিক আছে, যার যতটা পরিমাণে শাস্তি দেওয়া দরকার ঠিক ততটা পরিমাণে রাজা তাদেরকে শাস্তি দিত এবং সেই অপরাধের উপর বিচার করে তাদেরকে এই শাস্তিটা দেওয়া হতো। তো এটাই ছিল সব থেকে শ্রেষ্ঠ। এবং এর কারণে কি হতো, এর কারণে প্রজারা ছিল যে রাজাকে খুব শ্রদ্ধা করতে এবং রাজার প্রতি অনুগত থাকতো তারা। আচ্ছা, দ্বন্দ্বনীতির গুরুত্ব। দেখো, দ্বন্দ্বনীতিকে সমস্ত বিদ্যার আধার বলা হয়। ঠিক আছে, সমস্ত বিদ্যার আধার এখানে দ্বন্দ্বনীতিকে বলা হয়েছে, কারণ এটি সমাজকে বিনাশের হাত থেকে রক্ষা করে। যে কোনো সমাজে দ্বন্দ্ব বা অত্যাচার বা অপরাধের মাত্রা যদি খুব পরিমাণে বেড়ে যায়, তাহলে সেই সমাজ কিন্তু সঠিকভাবে টিকে থাকতে পারে না। কিন্তু এই দ্বন্দ্বনীতির মাধ্যমে কি হয়, সেখানকার প্রজারা সেই অপরাধ করতে অনেক ক্ষেত্রে কিন্তু ভয় পায়। তো সমাজকে বিনাশের হাত থেকে রক্ষা করতে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং দ্বন্দ্বনীতি খুবই অপরিহার্য। তো অর্থনৈতিক কাজকর্ম এবং সচল রাখার জন্য, অর্থনৈতিক কাজকর্ম সচল এবং রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে, তার জন্য এই দ্বন্দ্বনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বন্দ্বনীতি হলো সুশাসনের সেই বিজ্ঞান যা সমাজকে অরাজকতা থেকে মুক্ত করে প্রগতি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়। ঠিক আছে, তো দ্বন্দ্বনীতি হলো এমন এক বিজ্ঞান, সেটা সুশাসনের বিজ্ঞান, যেখানে কি হয়, যেখানে সমাজকে অরাজকতার হাত থেকে রক্ষা করে এবং সেই সমাজকে ধীরে ধীরে উন্নতির দিকে
এগিয়ে নিয়ে যায়। এটি কেবল পাশবিক শক্তি নয়, বরং ন্যায় বিচার এবং শৃঙ্খলার এক নৈতিক কাঠামো। ঠিক আছে, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।